Multiplexing. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। পড়ালেখার এই ফ্রি লাইভ সেশনে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা যে যেখান থেকে দেখতেছো সবাই আমাকে একটু করে জানাবে, আমাকে একটু করে জানিয়ে দিবা যে আজকে আমাদের লাইভ ক্লাসটি ঠিক মতো দেখতে পাচ্ছি কিনা, ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা, এবং একটু করে কমেন্ট করবা, এবং কে কোথায় থেকে দেখতেছো সবাই একটু করে জানাবা, কেমন? এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে সবাই নিজের ওয়াল একটু করে শেয়ার করে দিবা, সবাইকে একটু মেনশন করে দিবা। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের এইচএসসি উচ্চ মাধ্যমিকের শর্ট সিলেবাসে বলো কিংবা ফুল সিলেবাসে বলো, দুইটারই রয়েছে। সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 একটা কবিতা, আর সেটা আমরা আজকে আলোচনা করব। এবং এটা থেকে কিভাবে সিরিজে লিখতে হয়, কিভাবে কি হচ্ছে, আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই আমরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যায়, কেমন? আচ্ছা, আমাদের সাথে আমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাই, কেমন? আচ্ছা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু করে তোমরা জানো সবাই। আমরা আপনাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ফেব্রুয়ারি 1969, যেটা লিখেছে শামসুর রহমান। ভালো করে খেয়াল করো, শামসুর রহমান কিন্তু আমাদের এই যে ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা লিখেছেন। আমরা এটা সম্পর্কে আজকে আদ্যপন্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত, ক থেকে ছন্দ পর্যন্ত সবকিছু আমরা এটা আলোচনা করব, কেমন? তোমরা দেখি কে কোথা থেকে দেখতেছো একটু আমাকে কমেন্ট করে জানাবা। আচ্ছা, কমেন্ট করো তো সবাই একটু করে, আমরা এখনো তো কমেন্ট করার কোনো নামগন্ধ পাচ্ছি না। আচ্ছা, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, কেমন? ফেব্রুয়ারি 1969, এটা আসলে এমন একটা কবিতা, যিনি লিখেছেন হচ্ছে আমাদের শামসুর রহমান। ভালো করে খেয়াল করবা, এই শামসুর রহমানের জীবনী সম্পর্কে আমাদের আগে হালকা পাতলা জানতে হবে, কারণ উনি ছিলেন নাগরিক কবি, উনি ছিলেন সার্বক্ষণিক কবি। আচ্ছা, আসো, এখানে নামটা আমরা প্রথমে খেয়াল রাখবো। একটু ভালো করে দেখলে খেয়াল করবা, নামটা হচ্ছে শামসুর রহমান না শামসুর রাহমান। এই যে দেখো, ভালো করে খেয়াল করিও, শামসুর রাহমান। আমরা এই জিনিসটা অনেকে ভুল করি, নিচের কবির নামের মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল সেটা আসে, তো সেই ক্ষেত্রে আমরা কে রাখবো, এটা হচ্ছে শামসুর রাহমান, নট রহমান, কে রাখবো, কেমন? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে একটু করে জেনে নিই। দেখো, এই যে আমাদের শামসুর রহমান যিনি ছিলেন, এই কবি 1929 সালে অক্টোবর মাসে ঢাকার তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। কিন্তু পৈতৃক নিবাস নরসিংদী। কোথায় জন্মগ্রহণ করেন সেটা আমার ব্যাপার না, কিন্তু পৈতৃক নিবাস কোথায় সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে পৈতৃক নিবাস মানে হচ্ছে পিতার বাড়ি। এই যে পৈতৃক নিবাস, পিতৃপদত্তরাম, এই জিনিসগুলো টিচারদের জন্য খুবই পছন্দনীয় প্রশ্ন, সেজন্য এগুলো থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে। সেজন্য তোমরা পৈতৃক নিবাস, পিতৃপদত্ত নাম, তারপর হচ্ছে ওই ওই কবি যদি কোনো পত্রিকা সম্পাদনা করেন, ওই জিনিসগুলো আমাদের একটু বেশি লাগবে। আচ্ছা, ফারহানা ইসলাম মিমি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই একবার করে শেয়ার করে দাও না ক্লাসটা, তোমাদের সঙ্গে শেয়ার করে দাও। সবাই ক্লাসটা একবার করে শেয়ার করো। আমার সাথে 20 জন রয়েছে, কে কে রয়েছে একটু দেখো না। আমি তোমাদের সাথে আজকে ধামাকে একটা ক্লাস নিয়ে আসছি না। আচ্ছা, ওকে, তাহলে এবার খেয়াল করো, বলেছি প্রথমে আমরা শামসুর রাহমান নামটা খেয়াল রাখবো, তারপর হচ্ছে পিতৃপ্রদত্ত নাম যদি থাকে, পৈতৃক নিবাস যদি থাকে, ওই জিনিসগুলো মনে রাখবো। তাহলে আমাদের শামসুর রহমানের পৈতৃক নিবাস। আচ্ছা, এতক্ষণ পরে কমেন্ট হচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমাদের কলেজ সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষায় এই কবিতাটা দেয়নি। আসলে দেখো, এই যে তোমরা যখন ইন্টার উঠো, তোমাদের কাছ থেকে সর্বপ্রথম যে জিনিসটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয়, এক একজন এক এক কলেজে। এখন অর্ধবার্ষিক বলো বা ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা বলো, এক এক কলেজে সিলেবাসে এক একটা কবিতা, এক একটা গদ্য এভাবে থাকে। সেক্ষেত্রে তোমরা যখন প্রাইভেট পড়তে যাও, তখন বলে যে এটা সিলেবাস আছে, কখন বলে যে এটা আছে। এখন সেক্ষেত্রে তো আমাদের সবগুলো পড়তে হবে, আজকে হোক কালকে হোক পড়তে হবে। অনেক সময় অর্ধবার্ষিক সিলেবাসের মধ্যে কবিতা না থাকলেও সেখান থেকে দেখবা এমসিকিউ দিয়ে দিচ্ছে, তখন তুমি কি বলতে পারবা, স্যার আমি আপনি এগুলো আমাদের সিলেবাস ছিল, আমি লিখবো না। তুমি না লিখলে না লিখো, স্যারের কোনো কিছু আসবে যাবে না।
আমাদের সবকিছু পড়তে হবে, বিস্তারিতভাবে পড়তে হবে। যারা 25 রয়েছে, যারা 26 সালের পরীক্ষার্থী রয়েছে, ভালো করে খেয়াল করবা। যারা 26 সালের পরীক্ষার্থী তাদের হচ্ছে ফুল সিলেবাস, তাদের পড়ালেখার ধরনটাও আমাদের আলাদা হতে হবে। কেমন? আচ্ছা আমরা দেখি। ওয়ালাইকুম আসসালাম জুবাইদা, সালাম জানিয়েছে। ঈশা মাহমুদ ওয়ালাইকুম আসসালাম। আজকে সিফাত ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালিদা আক্তার রাহা আমাকে সালাম জানিয়েছে, স্যার বাংলার উপর লাইভ ক্লাস কবে কবে পাবো? আসলে দেখো, আমি আজকে হয়তো হঠাৎ করে ক্লাস নিতে পারছি, হয়তো পোস্ট ওয়ালেট টলেট জানাই। আগামী বুধবারে ইনশাল্লাহ 9টায় তোমাদের সাথে আরো সুন্দর করে গুছালো একটা ক্লাস নিয়ে দেখা হবে। তবে আজকে হঠাৎ করে আসাতে অনাকাঙ্ক্ষিত ভাবে তোমরা সবাই একবার করে শেয়ার করে দাও না। আচ্ছা শিবাদ ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো আছি। ফারহানা মিনি স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঈশা মামুদ, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার, হ্যাঁ, এসা না ইসা, যাই হোক যেটা হবো। তাহলে একটু মনোযোগ দাও। তোমরা যদি আমাকে কমেন্ট করো, তোমরা যদি ক্লাসে মনোযোগী হও, তাহলে আমাদেরও পড়াতে ভালো লাগে। এই জিনিসটা কে রাখবা, বাংলা জিনিসটা কাজে আসবে, কাজে আসবে, কাজে আসবে, কাজে আসবে। এইচএসসি আসবে, অ্যাডমিশন আসবে, তুমি এরপরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দাও, তাও আসবে। বিসিএস পরীক্ষায় যাও, প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যাও, পিএস সিরিজ অধীনে যা যা পরীক্ষা হয় সবগুলো থেকে বাংলা থেকে 200 নম্বরের পরীক্ষা হলে 50 নম্বর মাস্ট। সেখানে বাংলা সাহিত্যের এই যে শামসুর রহমান, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, তোমার কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই যে জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন, ওদের থেকেই তো আসে। এবং এখান থেকে একটা কবি দিয়ে বলে যে এই যে সার্বক্ষণিক কবি বলা হয় কাকে, কারণ তোমাকে বলতে হবে যে শামসুর রহমানকে। নিজের কোন কবির নাম ভুল, কোন কবির নামটি সঠিক, এবং প্রশ্ন করতে পারে। শামসুর রহমান না আমরা শামসুর রহমান মনে করি। ওকে, 26 জন আসছে ভাই, আমি 26 হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা ক্লাস করতে যাচ্ছি। দেখো কি কি পড়তে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি কি বাদ দিতে হবে। সবগুলো তো মাথায় থাকবে না, সবগুলো বলে যাব, ঠিক আছে? দেখো, তাহলে শামসুর রহমান 13 ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ, এটাও দরকার নাই কোথায় পড়েছে, আমি জাস্ট যেগুলো যেগুলো বলবো সেগুলো কেন। এই যে দেখো, তিনি হচ্ছে 1900 কত সালে, 1900 কত সালে দেখো, 1900 এই যে 57 সালে দৈনিক মর্নিং নিউজ, দৈনিক নিউজ মর্নিং নিউজে সাংবাদিকতা নিয়ে কি করেন দেখো, সাংবাদিকতা তিনি এবং 1940 দৈনিক পাকিস্তান এগুলোতে যোগ দিয়ে তিনি কি করেন, তথা প্রধান সম্পাদক থেকে কি করেন দেখো তো, পদত্যাগ করেন। আচ্ছা দেখো, আমরা একটু ভালো করে খেয়াল করি। এই দেখো, 18 বছর বয়স তিনি লেখালেখি শুরু করেন। তাহলে ভালো করে খেয়াল করো, প্রথম 1957 সালে দৈনিক মর্নিং নিউজের সাংবাদিকতা দিয়ে শুরু করেন এবং দৈনিক পাকিস্তান, তারপর কিন্তু 1987 গেলে প্রধান সম্পাদক থেকে পদত্যাগ করেন। তাহলে তিনি একটা পত্রিকা সম্পাদক, সেটা হচ্ছে 1957 সালে দৈনিক মর্নিং নিউজ। 1957 সাল থেকে আমরা অনেক কিছু শিখে ফেলতে পারি। দেখো দেখো, 100 বছর পিছাও, 1857, 1757, 1857 সালে হয় কি, যে স্যার 1757 সালে হয় কি বলো, নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। 1957 সালে মর্নিং নিউজ, এভাবে অনেক কিছু আসলে শিখা যায়। তবে সবকিছু আমরা শিখবো না। দেখো উনার যে কয়েকটা কাব্যগ্রন্থ দেখো দেখো, উনি আমাদের বেশি দিন হচ্ছে না মৃত্যুবরণ করেছে 1982 সালে 17 আগস্ট। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রুদ্রকরণীতে বিধ্বস্ত নীলিমা নির্লোকে দিব্যরত্ন নিজ বাসভূমি, যেটা আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতা এখান থেকে নেওয়া হয়েছে, বুঝছো? আচ্ছা, বন্দি শিবির থেকে তোমরা ক্লাস যারা 26 বছর আসছে, তোমরা গত বছরই করেছো। ওই যে একটা আছে না, তুমি আসবে বলে এই স্বাধীনতা, একটা কবিতা ছিল, ওই কবিতাটা বন্দি শিবির থেকে নেওয়া হয়েছে। ফিরিয়ে নাও গাতক কাটা, উদ্ভব উটের পিঠে চলছে সাথে। উনি টোটাল 56টা মতান্তরে 65টার মতো কাব্যগ্রন্থ লিখেছেন। এতগুলো কাব্যগ্রন্থ আমরা মনে করি যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা মনে রাখি। আমরা অনেকে কাব্যগ্রন্থ চিনি না। কাব্যগ্রন্থ মানে হচ্ছে কি জানা স্যার, অনেকগুলো কবিতা যে বইয়ের মধ্যে থাকে ওটাকে বলা হচ্ছে কাব্যগ্রন্থ। কেমন? আচ্ছা এটা পরে ফেলো, সারোয়ার আহমেদ, এটা পরে ফেলো, আমি পরে দিচ্ছি, তোমাদের টেনশন করার দরকার নাই। দেখো, শামসুর রহমানের রচিত ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোথায় থেকে স্যার? নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে। এটাতে কোন ছন্দ ব্যবহার করা হয়েছে? গদ্য ছন্দ। কোন ছন্দ? গদ্য ছন্দ। আমাদের গদ্য ছন্দের 4টা কবিতা রয়েছে। আমাদের 26 সালের বলো বা 25 সালের যারা পরীক্ষার্থী রয়েছে, 26 সালের গদ্য ছন্দের কবিতা দুইটারে এটা আছে, অর্থাৎ 26, 25। এবং দেখো, প্রভাষা কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। কবিতাটি গণজাগরণের, মানুষের জনগণকে
জাগরণ করার জন্য। এই কবিতাটিকে এবারে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা জানো ইতিপূর্বে গত মাস অর্থাৎ আগস্ট মাসে আহ, আমাদের একটা আন্দোলন হয়েছিল, জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত চলেছিল সংগ্রামী তোমার কি কোটা আন্দোলন বা মেধা আন্দোলন, ছাত্রদের যেটা আন্দোলন চলছিল, ওটা একটা গণজাগরণ, গণ অভ্যুত্থান। এই জিনিসটাও মূলত গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা হয়েছে। বুঝতে পেরেছি? তোমরা একটা ক্লাসটা মনোযোগ দাও, সবাই একবার করে শেয়ার করো। ভাইয়া স্যার লাইভে ভাবে শোনা যাচ্ছে না, কি বলো? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? দেখো, তাহলে কবিতাটি গণজাগরণ এবং সংগ্রামী চেতনা ও দেশপ্রেমের প্রতিফলন করেছে। তাহলে আমরা যদি বলি ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে কি কি ঘটনা প্রবাহমান রয়েছে, একটা হচ্ছে গণজাগরণ, একটা হচ্ছে সংগ্রামী চেতনা, একটা হচ্ছে দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে। এই কবিতাটি 52 ভাষা আন্দোলন এবং 1969 গণ আন্দোলনের মধ্যে যেটা সাদৃশ্য রয়েছে, দুটি আন্দোলনের মধ্যে সাদৃশ্যতা এখানে চিত্রায়ন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী আন্দোলনের সকল শ্রেণী পেশা মানুষের অবদান ফুটে উঠেছে। দেখলে পড়লে বুঝবা। শামসুর রহমান নিঃসঙ্গ পড়ার পর আমরা কি কি জানতে পারি? দেখো, কবির দেশাত্মবোধক চেতনা বর্ণনা করতে পারবো, পারবা না? অবশ্যই পারবা। এই কবিতাটা পড়ে দেখো তুমি। এরপর দেখো, এই দেশের সংগ্রামী মানুষের আত্মত্যাগের কথা আমরা বলতে পারবো। এই যে 1969 সালে মানুষ তাদের দাবি আদায়ের জন্য নিজেদের আত্মত্যাগ করেছিল। কিছুদিন আগে দেখেছো শহীদ তোমার কি মুগ্ধ, তারপর হচ্ছে তোমার কি এটা কি নামও তো বলে গেছি আমি, সাইদ, আবু সাইদ, তারাও কি করেছে বলেছে না? তাহলে দেখো, এই দেশের সংগ্রামী মানুষের আত্মত্যাগের কথা আমরা এখানে আলোচনা করব। এবার ভালো করে খেলে আর একটা জিনিস জানতে পারি। এখানে যেহেতু দুইটা জিনিস সাদৃশ্য তুলে ধরেছে, বেশিরভাগ তুলে এখানে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, একটা দেখবো 52 আর একটা দেখবো 69। দেখো, একটা হচ্ছে 52 আন্দোলন আর একটা হচ্ছে 69 আন্দোলন। মূলত আমাদের শামসুর রহমান এই দুইটা আন্দোলনের মধ্যেই সাদৃশ্যতা তুলে ধরেছেন। আমরা ভার্সেস বললে ভুল হবে। 52 আন্দোলন, 69 আন্দোলন। সবসময় দেখবে এখানে সালামের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এখন এইবারে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি কেন? তারপর এখানে বরকতের কথা বলা হয়েছে না? আচ্ছা, পড়ার সময় আমরা দেখবো এখানের মধ্যে সেম 1969 সালে সেম ভাবে সালামকে প্রতিনিধিত্ব করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র নামাতে শহীদ আসাদ, হ্যাঁ, তারা তাদেরকে প্রতিনিধি করে। বাংলার প্রত্যেকটা মানুষ 1969 সালে যখন গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন হচ্ছিল, তখন ওই আন্দোলন থেকে তারা উৎসাহ উদ্দীপনা পেয়ে আন্দোলনটা করেছেন বলে আমাদের কবিতায় কবি আখ্যায়িত করেছেন। আচ্ছা, দেখি আরো। আচ্ছা, আসো সবাই, তাহলে আমরা খাতা কলম নিই, কেমন? তাহলে আমরা এই কবিতাটা পড়ার পর তিনটা জিনিস জানতে পারবো। লাস্টে যেটা হচ্ছে 52 ভাষা আন্দোলন এবং 69 গণ অভ্যুত্থানের চেতনা ঐক্য সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো, কেমন? আচ্ছা, এবার খেয়াল করো, আমরা কবিতার মধ্যে যাই সরাসরি। দেখো, মূল পাঠটা আমরা একটু ভালো করে করবো, সবাই খাতা কলম নিয়ে রেডি হও, কেমন? প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা। এটা হচ্ছে যেহেতু গদ্য ছন্দ, আমাদের ছন্দ হচ্ছে টোটাল, তোমাদের একটু বলে ছন্দ সম্পর্কে একটু বলি। বয়স হচ্ছে স্যার কোনো সমস্যা নাই, বয়স কোনো সমস্যা হচ্ছে না। দেখো, আমাদের টোটাল এই যে পাঠ্য বইয়ে টোটাল 3 ধরনের ছন্দ রয়েছে। একটা হচ্ছে গদ্য ছন্দ, আর একটা হচ্ছে মাত্রাবৃত্ত, আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত। বুঝছো? যদিও আমাদের যারা ভাষাবিদ তারা গদ্য ছন্দকে আসলে কোনো ছন্দই মনে করেন না। আমাদের টোটাল মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, এই 3টা শব্দ রয়েছে। গদ্য ছন্দ মানে যেটা এমনি গদ্যের মতো করে লিখা, তবে আমরা কবির আকারে বলি একটা গদ্য ছন্দ। এটাকে কোনো ছন্দই মনে করেন না। তাহলে দেখো, আমাদের যদি মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, এগুলোর মধ্যে আবার টেকনিক আছে, চেনার কিছু উপায় আছে। যেমন অনেক সময় দেখবা এরকম একটা, আমরা বিভিন্ন প্রশ্ন দেখেছিলাম, এরকম একটা দেখেছিলাম, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর বিজিয়ে রেখেছি বিনয়ের জলে। এরকম একটা কবিতা দিয়ে বলে যে এটা কোন ছন্দ। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের আবার ছন্দ শিখতে হয়, অক্ষর শিখতে হয়, মুক্তাক্ষর শিখতে হয়, বদ্ধাক্ষর শিখতে হয়। হ্যাঁ, তবে এখন তো এগুলো শেখানোর আমাদের সময় নাই। তবে আমরা কিভাবে আমাদের পাঠ্য বইয়ে যেগুলো মাত্রাবৃত্ত আছে কিভাবে মনে রাখবো, কিভাবে অক্ষরবৃত্ত আছে সেটা মনে রাখবো। যেহেতু স্বরবৃত্ত নাই, তারপরে যেহেতু আমরা পড়তেছি স্বরবৃত্ত একটু করে শিখে রাখো। স্বরবৃত্ত মানে জেনারেলি যে কবিতাগুলো আমরা ছোটবেলায় পড়েছি ছড়ার ছলে, ওগুলোই হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। যেমন আমি যদি তোমাদেরকে বলি, একটা কবিতা দেখো, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, একটা কবিতা ছিল না? অথবা আমি যদি বলি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। হ্যাঁ,
অথবা যদি বলি আমাদের ছোট নদী চলে বাঁকা বাঁকে, বৈশাখ মাসে তার হাতি থাকে, ওগুলো হচ্ছে স্বরবৃত্ত চন্দ্র। এখন প্রশ্ন হচ্ছে স্যার এগুলো স্বরবৃত্ত কেন? দেখবা প্রত্যেকটা লাইনের শেষে স্বর আছে এবং এই স্বর কি মিলাই এর পরের লাইন। যেমন দেখ আমি যদি বলি আমি হব সকালবেলার পাখি, তাহলে ভালো করে খেয়াল করো, একটা শেষে রয়েছে একটা ই। ই সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, আবার ই, ডাকির মধ্যে দেখো ই না, এখানেও ই, এই যে স্বর স্বর মিলে যাচ্ছে, এটাই হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। যেমন এবার তুমি আমাদের ছোট নদী দেখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এ, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আবার স্বরবৃত্ত ছন্দ। তবে আমাদের এখানে যেগুলো মাত্রাবৃত্ত আছে সেগুলো আমাদের তো অক্ষর চিনতে হবে, তারপর হচ্ছে তোমার কি মাত্রা চিনতে হবে, মুক্তাক্ষর হলে কয় মাত্রা, পদ্মাক্ষর হলে কয় মাত্রা, পর্ব চিনতে হবে। এগুলো আমরা নেক্সট আস্তে আস্তে শিখবো, আজকে কবিতায় যাই। তাহলে আমাদের ছিল গদ্য ছন্দ, তার মানে এখানে তেমন কিছুই শেখার দরকার নাই। দেখো সবাই খেয়াল করো, আবার। আবার শব্দটা কখন ব্যবহার করা হয়? যখন কোন একটা জিনিস আগে একবার ঘটছে, এখন আবার ঘটবে, ওটাকে বলা হয় যে কি আবার। কেমন? তাহলে আবার, তাহলে কি ফুটেছে? ফুটেছে দেখো, এখানে দেখোর মধ্যে ভালো করে খেয়াল করো, এর বিবৃত উচ্চারণ হয়েছে, বিবৃত উচ্চারণ। আবারও ফুটেছে, কি ফুটেছে? কৃষ্ণচূড়া। তার মানে কৃষ্ণচূড়া আগেও একবার ফুটেছে, কখন ফুটেছে আমরা এখনো জানি না। ঠিক আছে, তারপর ভালো ভালো করে খেয়াল করো, আমি তো কিছু বুঝতে পারছি না শুধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখো তোমরা। এখন সবকিছু ঠিকঠাক আছে, শোনা যাচ্ছে কিনা দেখো। আচ্ছা হ্যাঁ ওকে, এবার দেখো তাহলে, তাহলে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া তরে তরে, ভালো করে খেয়াল করো, তরে তরে মানে হচ্ছে সাজিয়ে সাজিয়ে, তরে তরে মানে কি স্যার? সাজিয়ে সাজিয়ে শহরের পথে। তার মানে এলেন দ্বারা বোঝাচ্ছে আমরা আগেও একবার কোনো কালে কৃষ্ণচূড়া ফুটেছে, এইবারও ফুটেছে কৃষ্ণচূড়া শহরের পথে। তাহলে ভালো করে জিনিসটা যদি আমরা যদি খেয়াল করি, আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া তরে তরে শহরের পথে, তার মানে আগে একবার কখনো এককালে ফুটেছে। এখন যদি বলি স্যার কৃষ্ণচূড়া ফুটে কখন ফুটে, তার মানে আমরা ফুল বুঝাতে চাচ্ছি এরপরের লাইনটা দেখো, কেমন নিবিড় হয়ে, এই লাইন পর্যন্ত আমরা ব্যাখ্যা করে রাখি। কেমন নিবিড় হয়ে মানে অনেক ঘন হয়ে, একটার সাথে একটা লেগে লেগে, তার মানে আগে কখনো একবার তোমার কি কৃষ্ণচূড়া ফুটেছে, এইবার আবার ফুটেছে। তার মানে আমাদের কিসের ইঙ্গিত দিচ্ছে দেখো, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে মনে হয়, ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। ভালো করে খেয়াল করো, তার মানে বোঝাতে যাচ্ছে 1952 সালে যখন ভাষা আন্দোলন হচ্ছিল, তখন ছিল ফাল্গুন মাস, আর আমরা জানি ফাল্গুন মাসে কৃষ্ণচূড়া ফুটে, বুঝছো? তাহলে কৃষ্ণচূড়া 1952 সালে যখন ফুটেছিল, সেই কৃষ্ণচূড়া আবারও ফুটেছে, তাহলে কিছুর ইঙ্গিত দিচ্ছে, কোন একটা আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। 1952 সালে যখন, আমরা যদি একটু প্রশ্ন করি, তোমরা আমাকে উত্তর দাও তো স্যার, এই তোমরা আমাকে উত্তর দাও, তোমরা আমাকে উত্তর দিবে যে আমাদের ভাষা আন্দোলন বাংলা মাসের কত তারিখ হয় বলো তো? বাংলা মাসের কত তারিখ? উত্তর দাও, বলো তো তাড়াতাড়ি বলো। আচ্ছা তোমরা তো কেউ পারো না। আচ্ছা দেখো, ভাষা আন্দোলন হয়েছিল আমাদের ফাল্গুন মাসে, 7ই ফাল্গুন, দিনটি ছিল বৃহস্পতিবার, বুঝছো? তো এখন ফাল্গুন মাসে আমরা জানি কৃষ্ণচূড়া ফুটে, তো তখনও কৃষ্ণচূড়া ফুটেছিল। কিন্তু এবারে যখন কৃষ্ণচূড়া ফুটেছে শহরের মধ্যে, আমি যখন মিছিল করে যাচ্ছি আমার তারপরে যখন একা হেঁটে যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে ওরা ফুল নয়, ওরা আসলে কি, ওরা হচ্ছে ওই যে 1952 সালে যারা শহীদ হয়েছিল, সালাম, রফিক, বরকত, জব্বর, তাদের রক্তের বুদবুদ, তাদের রক্তগুলো যেন কৃষ্ণচূড়ার মধ্যে লেগে আছে, কোন একটা কিছু কি ইঙ্গিত দিচ্ছে আমাদের, স্মৃতিগন্ধে ভরপুর। এটার মধ্যে আমরা কিছু একটা স্মৃতিগন্ধ পাচ্ছি। আসলে স্মৃতিগন্ধ জিনিসটা কি? ইংরেজি মাসের স্যার ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, এইমাত্র করলাম এটা কোনো পয়েম জয়েন করলাম, এটা কোনো, আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কবিতা, ওকে নোভা। দেখো ভালো করে, স্মৃতিগন্ধে ভরপুর, তার মানে আমাদের কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। স্মৃতিগন্ধ মানে জিনিসটাকে আসলে দেখো, স্মৃতিগন্ধ অনেক ধরনের আছে। তোমরা দেখবা অনেক সময় স্মৃতিগন্ধ আসলে কি, ছোটবেলায় মনে করো তুমি যখন 6-7-এ ছিলা কিংবা 5-এ ছিলা, ছোটবেলায় একটা গান শুনতা, অনেকদিন গানটা শুনো নাই, কিন্তু যখন কলেজে উঠছো, দুপুরে ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠে দেখতেছো একজনের সেই গানটা তুমি যেটা 6-7-এ বারবার শুনতা,
সেই গানটা তোমার মাঝে তুমি শুনতে পাচ্ছ, তখন তুমি ওই সময়ে চলে যাওয়া। তোমার তখন স্কুলে যেতা, তখন কতই সুন্দর ছিল টিফিন ছুটিতে তুমি কি তার সাথে হাত ধরে হাত খাটি করতে, এই জিনিসগুলো তুমি কিন্তু তখন শুনতে পারবা। হুম। আহ স্মৃতিগন্ধ পাবা। একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে 21 সালে, অর্থাৎ 1969 সালে 21শে কৃষ্ণচূড়া। 21শে কৃষ্ণচূড়া মানে 52 সালে কৃষ্ণচূড়া আমাদেরকে চেতনা, আমাদেরকে জাগ্রত করে দিতে বলতেছে, চেতনার রং। 21শে কৃষ্ণচূড়া মানে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি এইটাই। 1952 সালে যখন আমাদের ভাষা আন্দোলন হয়েছিল তখনও কৃষ্ণচূড়া পড়েছে, 1952 সাল 21শে ফেব্রুয়ারি। কিন্তু সেম 1969 সালে যখন স্বৈরচারী সরকার, এই সরকার মানে স্বৈরচারী সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ টোটাল 11 দফার দাবি নিয়ে গণ অভ্যুত্থান করেছিল, ওই দফাগুলোকে তোমার কি গণ অভ্যুত্থান বলা হয়। মানে তারা যদি আবারও প্রাণ দিতে পারে, তারা যদি সালাম বরকতের মতো আবারও প্রাণ দিতে পারে, তখন হ্যাঁ, তাহলে তখন তারা আবার কি বিজয় ছিনিয়ে নিয়ে আসতে পারে। সেজন্য আমাদেরকে এই রংটা, কোন রংটা? চেতনার রং। এই যে কৃষ্ণচূড়ার রংটা আমাদের চেতনার রং। কেন? 1952 সালে যখন তারা রক্ত দিয়েছিল, তারা বিজয় বা আমাদের হয়েছে, এবং 1969 সালে এসেও যখন তারা নির্দেশ করতেছে কৃষ্ণচূড়া, আমাদেরকে রক্ত দিতে হবে, আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। কিন্তু দেখো, এই লাইনটা ভালো করে খেয়াল করো, এই 4টা লাইন। তাহলে এখন আমরা যদি একটু ব্যাখ্যা করি, 1952 সালেও রক্ত দিয়েছি, আমাদের একটা স্মৃতিগন্ধ বাস আমাদের হয়েছে। 1969 সালে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। 1952 সালে যখন 21শে ফেব্রুয়ারি, তখনও ফাল্গুন মাস ছিল, এখনো ফাল্গুন মাস। 1952 সালে যেমন শহীদ হয়েছে, বা আমরা সারা বাংলার মানুষ ভাষার জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছি, ভাষা আন্দোলন। 1969 সালে আমাদের গণ অভ্যুত্থানেও আমরা সবাই মিলে একসাথে নেমেছি। এটা হচ্ছে আমাদের ওই যে চেতনার রং। তাদের থেকে আমরা চেতনা পেয়েছি, কাদের থেকে? 1952 সালে যারা শহীদ হয়েছে তাদের রক্ত থেকে, সালাম রফিক বরকত জব্বর থেকে। আজকে সেটাই আমাদেরকে জাগ্রত হতে বলতেছে। কিন্তু এই রঙের বিপরীতে আছে অন্য রং। এখানে ভালো করে খেয়াল করবা, এই রঙের বিপরীতে আছে অন্য রং, মানে হচ্ছে অন্য রং। অন্য রং মানে হচ্ছে তোমার কি, এই যে আমরা যারা জাগ্রত হচ্ছি, আমরা যারা মানুষ আছি, সবাই দেশের পক্ষে। আমরা যারা কি দেশের পক্ষে, আমরা যারা দেশের পক্ষে আছি, এই যে তোমার কি আহ অধিকার আদায়ের জন্য কি আন্দোলন করে যাচ্ছি। কিন্তু যারা দেখবা আমাদের বিপরীতে আছে, যেমন দেখো না তোমরা, 1971 সালে যখন যুদ্ধ হচ্ছিল, তখন দেখবা আমাদের আশেপাশে কিছু রাজাকার ছিল। এখানে চেতনার রং দিয়ে আমাদের দেশদ্রোহী মানুষদেরকে বোঝানো হচ্ছে, দেশদ্রোহী, বা তুমি বলতে পারো গাদ্দার, বুঝছো, ওদেরকে বোঝানো হচ্ছে। আমি যদি এই যে আমাদের গত ইদানিং কিছুদিন আগে সাম্প্রতিক যে আন্দোলনটা হয়েছিল সেটা সম্পর্কে যদি বলতে চাই, আমরা যারা আন্দোলন করে যাচ্ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন আমাদের মাঝে কিছু মানুষ, আমি নিজের কথা বলি, আমার আমার জন্য অনেক মানুষ আমার পিছনে লেগেছে। ওরা হচ্ছিল রাজাকার, দেশের তোমরা তো বুঝতে পারছো কার কথা বলতেছি। সেম জিনিসটা তখন কারো ছিল। এই যে অন্য রংটা হচ্ছে দেশদ্রোহী মানুষদেরকে বোঝানো হচ্ছে, দেশের গাদ্দারদেরকে বোঝানো হচ্ছে, রাজাকারদেরকে বোঝানো হচ্ছে। আমরা সবাই গণ অভ্যুত্থানে আমাদের দফা আদায়ের জন্য সবসময় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ওকে, এবার আসো, যে রং লাগে না চোখে, যে রং লাগে না ভালো চোখে। তোমার চোখে এইরকম রাজাকার যারা রয়েছে, এরকম দেশদ্রোহী মানুষ যারা রয়েছে, তাদের কি তোমার চোখে ভালো লাগবে? অবশ্যই না। এগুলো হয়তো, যে বন্ধুটা তোমার খারাপ চাই, তোমার সব গোপন তথ্য তাদের তোমার শত্রুর হাতে দিয়ে দেয়, তো তুমি জানো কিন্তু তোমার এই মানুষটাকে ভালো লাগবে না। এই যে দেশের রাজাকার যারা দেশের বিরুদ্ধে কাজ করে, তাদের তোমার চোখে ভালো লাগবে না। যে রং সন্ত্রাস আনে, প্রাত্যহিকতা, ভালো করে খেয়াল করো এই জিনিসটা, প্রাত্যহিক। এটা দেখো, ভালো করে খেয়াল করো, প্রত্যহ, প্রত্যহ যোগ ইক। আমরা জানি যদি কোনো শব্দের সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয়, তখন সেটা আদিস্বর বৃদ্ধি পায়। আদিস্বর মানে কি স্যার? অ থাকলে সেটা আ হয়ে যাবে, অ থাকলে কি হয়ে যাবে? আ হয়ে যাবে। যেমন দেখো, পরিবার যোগ ইক পারিবারিক, সমাজ যোগ ইক সামাজিক, অনুষ্ঠান যোগ ইক আনুষ্ঠানিক। তারপর যদি এ থাকে কিংবা ই থাকে, তখন ওই হয়ে যাবে। দেহ যোগ ইক দৈহিক, দিন যোগ ইক দৈনিক। বুঝতে পেরেছি? তারপর সমাজ যুগ ইক সামাজিক, অনুষ্ঠান যুগ ইক আনুষ্ঠানিক। তাহলে সেম ভাবে প্রত্যহ যুগ ইক প্রাত্যহিক। বুঝতে পেরেছি? প্রত্যহ বললে মানে এরকম, ইক যুক্ত হলে আদিতে মানে প্রয়ের সাথে যেটা অ আছে, অটা আ হয়ে যাবে।
ওকে, তাহলে এবার খেয়াল করো, আমাদের মনে সকাল সন্ধ্যা, এখানে সকাল সন্ধ্যা দ্বন্দ্ব সমাস, সকাল ও সন্ধ্যা হাইফেন আছে, সকাল সন্ধ্যায়, তাহলে আমাদের মনে প্রত্যাহিত কি না সন্ত্রাস আনে না, আমরা ভয় পাই তাদেরকে। আচ্ছা, এরপরের লাইনে যাও, আমরা একটু দেখি, এরপরে খেয়াল করো, এখন সেই রঙে চেয়ে গেছে পথঘাট, কোন রঙে স্যার বলো তো, দেখি তোমরা আমাকে কমেন্ট করো। এই যে এখন সেই রং, এখন এখানে সেই রং মানে কোন রংকে বোঝানো হচ্ছে বলো তো, কোন রংকে বোঝানো হচ্ছে, এখানে সেই রং মানে কোন রংকে বোঝানো হচ্ছে, একটু কমেন্ট করো। আজকে আমাদের পে সিরিজ টোটালি কম, অনেক স্টুডেন্ট একদম টোটালি নাই বললেই চলে, বলো এখানে সে রং মানে কোন রংকে বোঝানো হচ্ছে। অনেকে বলবে স্যার চেতনা রং, এসব আসলে চেতনা রং না, এখানে হচ্ছে চেতনার বিপরীত রং, চেতনার বিপরীত রং, ওই যে যে রঙের বিপরীতে আছে কি অন্য রং, মানে বিপরীত রং, বিপরীত রং মানে হচ্ছে ওই যে দেশদ্রোহী মানুষ, এই বিরুদ্ধে এখন দেশদ্রোহী মানুষের ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানায়। দেখো, এই যে দেশদ্রোহী মানুষ সারা দেশের মধ্যে চেয়ে গেছে, আমাদের ওই যে যখন 1969 সালে গণ অভ্যুত্থান চলছিল তখনও। হ্যাঁ, এতটুকু বুঝছো কিনা বলো, এই এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করো, এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করো, এতটুকু সবাই শেখ হাসিনা নোভা গুড। তোমাদের মাথায় তো আছে কেন, তোমরা এত ট্যালেন্ট নিয়ে থাকো কেন, ঘুমাও কেমন আমি বুঝতে পারি না। হ্যাঁ, ওকে, এবার আসো তাহলে, আমি আর আমার মতো বহু লোক, রাত্রি দিন, রাত্রি মানে হচ্ছে দ্বন্দ্ব সমাস, এখানে আমি আবারও বলে রাখি পথঘাট এটাও দ্বন্দ্ব সমাস, তারপর অশুভ, এটা তো আসলে নয় তৎপুরুষ নয় শুভ, এগুলো পরে যাচ্ছি, যেগুলো সহজ সেগুলো পড়াচ্ছি। বুলুন্ঠিত, বু মানে ভূমি, লুণ্ঠিত মানে হচ্ছে লুটে যাওয়া বা শুয়ে যাওয়া, ভূমির সাথে লুণ্ঠন হয়ে যায়, ভূমির সাথে কি হয়ে যায়, লুটে যায়, ঘাতকের আস্তানায়। ঘাতক মানে তখনকার দিনে তো আমাদের আসলে পাকিস্তানের শাসন করতো, তো রাজাকাররা আমাদেরকে বলে দিত, হ্যাঁ মানে আমাদের যারা দেশের মুক্তিযুদ্ধ রয়েছে, যারা গণ অভ্যুত্থানের অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের নামগুলো ওই যে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে দিয়ে দিত তখন। তারা তাদেরকে দৈনিক দিত, রাত্রি দিন, প্রতিদিন, দিন হোক রাত হোক, বুলুন্ঠিত মানে হচ্ছে তাদেরকে গুলি করে দিত। এখন যখন গুলি করে দেওয়া, গুলি করে দেওয়ার পর সে কি মাটির সাথে লুটে যায়, এটা স্বাভাবিক, বুলুন্ঠিত হয়। ঘাতকের অশুভ আস্থা নাই, কেউ মারা, কেউ আত্মরা, কেউ একদম মরে যাচ্ছে, কেউ আত্মরা হয়ে যাচ্ছে, কেউ একদম কি মরতেছে না, এরকম অবস্থা না অনেকে আছে। হ্যাঁ, তাহলে এবার খেয়াল করো, আত্মরা, কেউ বা ভীষণ জেদি, কেউ অনেক জেদি, কেউ বলছে তুমি আমাকে মারো, আমাকে মারো, তারপর আমি আমার বাইরের আস্তানা কোথায় সেটা বলবো না। যেমন কেউটা হচ্ছে নুরুল হুদার মতো, তুমি আমাকে মারতে থাকো মারতে থাকো, আমার কাছে এগুলো মায়ের মতো মনে হচ্ছে না, এগুলো মনে হচ্ছিল কি ওই যে রেইনকোটে পড়া বৃষ্টি তার মতো। হুম, আচ্ছা, দেখি তোমরা তো কিছু পারো না, তোমরা কেউ কমেন্ট করছো নতুন, কেউ মরা, কেউ আত্মারা, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লব ফেটে পড়া, কেউ বলতেছে আমাকে যতই মারো আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যেমন তোমরা দেখেছো, তোমরা শুনেছো, তোমরা পড়েছো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা আমার ভাইয়ের উপর গুলি চালানো যাবে না এবং বলে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র শহীদ আসাদও সেই সময়ে, আসাদ আর কি, ওর নাম আসাদ ছিল, ও হচ্ছে শহীদ হয়েছিলেন গণ অভ্যুত্থানে, বুঝতো। এবং শহীদ আসাদ দিবস, আসাদ দিবস পালিত হয় 20 জানুয়ারি। চতুর্দিকে মানে চারদিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। কমল বন মানে হচ্ছে সুন্দর মানবিক জগৎকে বোঝানো হচ্ছে, আমাদের পূর্ব বাংলাকে বোঝানো হচ্ছে। পূর্ববঙ্গ ছিল কত সুন্দর, সুজলা সুফলা বলে, এখানের মধ্যে অনেক শান্তি ছিল, অনেক সুখ ছিল, কিন্তু এই যে ঘাতকের অশুভ আচরণ হওয়ার কারণে আমাদের সেই মানবিক বাগান চারদিকে তছনছ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের সোনার বাংলাকে তারা ধ্বংস করে দিচ্ছে। বুঝাতে পেরেছি? আচ্ছা, আশা করি তোমরা বুঝতেছো। তারপর হচ্ছে আমরা যদি এর পরের লাইনে যাই, দেখো তো, এই যে আহ কমল বলতে অস্ত যখন হচ্ছে, তখন দেখো বুঝি, কবি বলতেছে বুঝি তাই 1969-এও, 1969-এও, তার মানে এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছে সবগুলো বায়ান্নর বা আন্দোলনের কথা বলা হচ্ছে, কিন্তু ফাই মানে বায়ান্নর বা আন্দোলনকে কেন্দ্র করে বলা হচ্ছে। বুঝি তাই 1969-এও, 1969-এ কি হচ্ছে, আবার সালাম নামে রাজপথে। মানে ভালো করে খেয়াল করেছো স্যার, সালাম তো স্যার 1952 সালে মারা গেছে, এখন কি সালাম নামে নাকি আর কে নামে বলো তো, আনসার দাও।
এখন কি সালাম নাকি আর কেউ? আনসার দাও। বুঝি 1969 সালে সালাম নামে রাজপথে, দেখি বলো। এগুলো পারি, করুন না, এগুলো পারো। আচ্ছা, মুতসি, আসাদ। আসলে এখানে সালাম না, আহ, সালাম নামে না, সালামের মতো যুবক, বহু যুবক রাজপথে নামে। তোমরা 2024 সালে এসে দেখেছো সালামের মতো বহু যুবক, তুমি আমি আমরা নেমেছি দেশকে তোমার কি 2.0 স্বাধীন করার জন্য, ভার্সন 2, বোঝা নাই? শূন্য তুলে ফ্লাগ, তাহলে সালাম দেখো ভালো করে খেয়াল করো, সালাম কি কি করে। সালাম রাজপথে নামে শূন্য ফ্লাগ তুলে, বুঝছো? সালাম না করে সালামের মতো বহু যুবক এখানে তোমাকে প্রতিনিধি করতেছে, আমাকে প্রতিনিধিত্ব করতেছে সালাম। বরকত কি করে দেখো, বরকত বুক পাতে ঘাতকের তাবার সম্মুখে। ঘাতক মানে এখানে বলা হচ্ছে পাকিস্তানি হামলার বাহিনী। এই কারণে এই বছর বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, এটা দিয়ে এভাবে বলতে পারে। বলছে যে বরকত বুক ফাতে ঘাতকের থাবার সম্মুখে, এই লাইন বর্তমানের সাথে মানে তোমাদের বর্তমান আন্দোলনের কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ, কার সাথে সাদৃশ্যপূর্ণ আসতে পারে না, তোমরা দেখেছো ইতিমধ্যে, ইতিপূর্বে। সেটা হচ্ছে আমাদের এটার নাম কি ছিল, আবু সাইদ, এভাবে বক্তৃতা দিয়েছিল ঘাতকের তাবার সম্মুখে। তাহলে এখানে ঘাতক প্রতিনিধিত্ব করতেছে, যদি বর্তমান প্রেক্ষাপটে বলতে চাই, তাহলে আমাদের বাহিনী যারা গুলি করেছে। আর বরকত বুকপাতে প্রতিনিধিত্ব করতেছে আমাদের শহীদ আসাদকে। পুরো যদি 1969 সালকে প্রতিনিধিত্ব করতেছে বর্তমানে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এভাবে প্রশ্ন আসতে পারে। তারপর দেখো, সালামের চোখে আজ আলোচিত ঢাকা। আলোচিত মানে হচ্ছে সালামের মতো বহু যুবকের চোখে আসছে ঢাকা নিয়ে, তারা আলোচনা করতেছে, আলোচিত করতেছে। তারপর ভালো করে খেয়াল করো। এখন দেখো, সালামের মুখে আজ তোরে শ্যামল পূর্ব বাংলা। এখন প্রশ্ন হচ্ছে স্যার, সালামের মুখে কেন, সালাম 1952 সালে মারা গিয়েছে, তাহলে সালামের মুখে কেন আজ তোরে শ্যামল পূর্ব বাংলা? আসলে সালামের মুখে না, সালামের মতো বহু যুবক, এই যে আমাকে তোমাকে প্রতিনিধিত্ব করতেছে, যে মানুষটা দেশের জন্য দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছে, যে যুবকেরা আজকে দেশ ছেড়ে অর্থাৎ বাইরে চলে যাওয়ার পরিকল্পনা করতেছে। কিন্তু দেখবা যখন দেশের কোনো বিপর্যয় নেমে আসে, দেশের মধ্যে যখন কোনো তোমার কি অপরিস্থিতি নেমে আসে, পরিস্থিতি অবস্থা খারাপ পরিস্থিতি নেমে আসে, তখন ওই ছেলেটাই, ওই যুবকটা দেশের জন্য লড়ে যায়, দেশের জন্য কি করে, তোমার কি চিন্তা করে। যেমন তোমরা দেখেছো বিগত গত মাসের আগের মাসে জুলাই এবং আগস্টের মাঝখানে সময়ে সবাই চিন্তা করেছিল দেশের জন্য। এই জিনিসটাকে তারা আলোচনা করছে, আমার দেশের কি হবে, আমার দেশ কি হবে, আমার দেশ কি স্বাধীন হতে পারবে, আমার দেশ কি সুস্থ হতে পারবে, এই জিনিসটা চিন্তা করছে। এই তোমরা সবাই শেয়ার করে না, এইরকম তো কখনো কখনো হয় নাই, 12 জন মাত্র। আচ্ছা, তারপর আসো, সালামের মুখে আজ তরুণ সমাজ পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, রাজপথে দেখলাম, আমরা সবাই দেখলাম সালামের মতো যুবকদেরকে। তারপর আসো, এরপর কি বলছে দেখো, জনসাধারণ। দেখলাম এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, সালামের হাত থেকে নক্ষত্রের মতো জ্বরে অবিরত অবিনাশী অবিনাশী বর্ণমালা। 1900, তাহলে ভালো করে খেয়াল করো, অবিরত অবিনাশী বর্ণমালা একে কিসের সাথে তুলনা করা হয়েছে বলতো? যদি বলা হয় ফেব্রুয়ারি 1969 কবিতাকে কিসের, বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে বলো? ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে বলো তো, জানাও। ওকে, তাহলে এবার দেখো, এখানে বর্ণমালাকে তুলনা করা হয়েছিল নক্ষত্রের সাথে। কিসের সাথে স্যার? নক্ষত্রের সাথে, বর্ণমালাকে নক্ষত্রের সাথে। বর্ণমালা কিভাবে চলে? অবিরত নয় বিরত, অবিনাশী নয় বিনাশী, মানে বিনাশ নেই, এমন ভাবে জ্বলতেছে, এমন ভাবে জ্বলতেছে যেটার কোনো বিরতিহীন, অবিরত ভাবে জ্বলতেছে বর্ণমালা। তারপর বরকত কি বলে দেখো, বরকত বলে গাঢ় উচ্চারণে, বড় করে কথা বলে, বরকত কি বলে, গাঢ় উচ্চারণে কথা বলে। তাহলে আমরা দেখো পুরো কবিতার মধ্যে যদি যাই, বরকত কি করে, সালাম কি করে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এমন বরকত গাঢ় উচ্চারণে কথা বলে, ঘাতকের তাবার সম্মুখে তোমার কি বুক পাতে, এগুলো হচ্ছে বরকত করে। আর যা আছে সবগুলোই সালাম। সালাম শব্দটি টোটাল 4 বার আসে এখানে কবিতার মধ্যে। বরকত শব্দটি আসে কয়বার বলো তো? বরকত শব্দটি কয়বার আসে? হুম, আচ্ছা, এবার আসো তাহলে। দেখো,
তাহলে বরকত গার্ড উচ্চারণের কথা বলে কি বলে, মানে তোমার কি ভাষণ, আমাদের আমাদের দাবি মানতে হবে। আমাদের 1969 সালে মূলত আমাদের দাবি ছিল কয়টি বলতো? 11 দফা। এবং সেখানে 6 দফা পর্যন্ত এখানে সাথে কি হয়? যুক্ত হয়। আচ্ছা, তারপর আসো গাঢ় উচ্চারণে কি বলে দেখো, এখনো বীরের রক্তের দুটিনে মাতার অশ্রু জলে, যদিও অশ্রু জল আমাদের এই জিনিসটা একটা অপপ্রয়োগ হয়েছে। হ্যাঁ, নক্ষত্রের সাথে গুড 11। ওকে, নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছিল, অশ্রু জল জিনিসটা অপপ্রয়োগ। দেখি তোমরা বলতো এখানে কিসে অপপ্রয়োগ? এখানে কে রাখবা? অশ্রু মানে হচ্ছে চোখের জল, চোখের জল। তাহলে দেখো এখানের মধ্যে চোখের জল আছে, আবার জল শব্দটা আছে, এটাকে বলা হয় যে অপপ্রয়োগ। তারপরে যাই হোক, বীরের রক্ত দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। এই যে বাস্তবের বিশাল চত্বরে 1952 সালে যখন সালাম মারা গিয়েছিল, বরকত মারা গিয়েছিল, তাদের মারা তো বেঁচে ছিল, তাদের মারা তাদের সন্তানের জন্য কান্না করেনি, কান্না করেছে। তাদের খান্নার অশ্রুগুলো মাটিতে পড়ে আসছে, সেখান থেকে এই ফুলের জন্ম নিয়েছে। সেখান থেকে আরো বীর বীর শহীদ, শহীদের মতো বিপ্লবী চেতনার মানুষ, বিপ্লবী চেতনার যুবকের জন্ম নিয়েছে পূর্ব বাংলায়। বিশাল চত্বরে ফুল ফুটেছে হৃদয়ের হরিত উপত্যকায়। হৃদয়ের হরিত উপত্যকা মানে হচ্ছে আমাদের পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে, বুঝছো? এই ফুল হচ্ছে আমাদের প্রাণ। এখানে কে রাখতে হবে? ফুল শব্দের অর্থ, এখানে হচ্ছে ফুল শব্দের অর্থ হচ্ছে বাংলা ভাষাকে বোঝানো হচ্ছে, বাংলা ভাষা। আচ্ছা, তারপর সেই বলে আমাদের প্রাণ, তাহলে বাংলায় হচ্ছে আমাদের প্রাণ। তারপর আসো, এরপর দেখো, হৃদয়ের হরিত উপত্যকায় এবং আমাদের প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ রুদ্র। আনন্দ, দেখো রুদ্র কিসের প্রতীক আসতে পারে? রুদ্র হচ্ছে আনন্দ প্রতীক, আর দুঃখের চাই হচ্ছে সংক্ষিপ্ত করে নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। কেমন? ওকে, ঠিক আছে। তাইলে এরপরে আসো, এখান থেকে আমরা শব্দের অর্থগুলো একটু দেখে ফেলি এবং কি কি দেওয়া হয়েছে। দেখো, আস্তানা শব্দের অর্থ জেনারেলি আশ্রম বা আকড়া। আবারও ফুটেছে দেখো আমাদের চেতনার রং। দেখো এখানে সুন্দর করে ব্যাখ্যা করে আমরা দিয়েছি। এখানে আমরা বলছে দেখো, প্রতি বছর শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফুটে, কবির মনে হয় যেন বাসা শহীদেরা রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। আমি বলেছিলাম না প্রথমে, তোমাদের তো বলেইছিলাম। দেখো, তাহলে দেখো বাসা শহীদের রক্তপুত কৃষ্ণচূড়া ফুটেছে। তাই 21 কৃষ্ণচূড়া আমাদের কিসের রং বলতো? চেতনার রং। ওই যে 1952 সালে যখন ভাষা আন্দোলন, তখনও কৃষ্ণচূড়া ফুটেছিল। 1969 সালে গণ অভ্যুত্থানেও কিন্তু কৃষ্ণচূড়া ফুটেছে। এমন, এই যে রক্তের সঙ্গে মিলতে বাসার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ আর তাদের মহিলা যেন মূর্ত হয়ে ওঠে, থরে থরে ফুলে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়া থাকে স্তবকে স্তবকে থরে থরে। উপত্যকা মানে হচ্ছে দুই পর্বতের মাঝখানে। উপত্যকা শব্দের অর্থ কি? দুই পর্বতের মাঝখানে, ওটাকে বলা হয় যে উপত্যকা। নিচে সমতল ভূমি। কমল বন শব্দের অর্থ হচ্ছে, তাহলে দেখো উপত্যকা শব্দের অর্থ হচ্ছে দুই পর্বতের মাঝখানে নিচু সমতল ভূমি। মনে করো জিনিসটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে বলি, এটা একটা পর্বত, এটা একটা পর্বত, মাঝখানে এই সমতল, ওইটাকে বলা হয় যে উপত্যকা। তারপর দেখো, কমল বন কৃষিতে ব্যবহার করেছে কবির মানবিকতা সুন্দর কল্যাণের জগৎ বোঝাতে কমল বনকে প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। চর্যাপদ, বাংলা ভাষা সাহিত্যের আদিবাসী দরকার নেই, ফাংশনের দরকার নেই। 1900, দেখো এরপরে দেখো, বুঝি তাই 1969-এও, 1969 সাল মানে আবার তাবার সম্মুখে, গাতার তাবার সম্মুখে। দেখো 1952 সালে ঐতিহাসিক কি সংগ্রাম হয়েছিল? রাষ্ট্রভাষা হয়েছিল না? হ্যাঁ, মানে বাংলা ভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা কি আমাদের ভাষা আন্দোলন হয়েছিল। এটা আন্দোলনের ক্রমধারায় ছাত্রকে অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠে আন্দোলন 1969 সালে ব্যাপক গণ অভ্যুত্থানের রূপে। কারণ আমরা একবার সফল হয়েছি মানে আমরা বারবার সফল হবো। যেমন দেখো 1952 সালে যখন সফল হয়েছি, এরপরে 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান থেকে শুরু করে যা যা আন্দোলন হয়েছে, 71 মুক্তিযুদ্ধ, পাশাপাশি শিক্ষা আন্দোলন, ঠিক আছে, প্রত্যেকটা আন্দোলনে 2018 সালে আন্দোলন, 2024 প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা গণজাগরণ যখন হয়, তখন মানুষ তৈরি হয়, বুঝছো? সেজন্য আমরা আমাদের কবি শামসুর রাহমান মূলত এই কবিতাটাকে কেন্দ্র করে 1969 কবিতা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলন, এই 1900 গণ অভ্যুত্থানের আন্দোলনকে তুলে ধরেছেন। আচ্ছা, যাই হোক, তারপর দেখো সারসংক্ষেপ যদি আমরা বলতে চাই, এখানে শাসনতন্ত্র এগুলো পারা যাবে। শিহরিত শব্দ অর্থ হচ্ছে কব্বলিত, ঘাসি উঠে, মনের সময় দেখবা তোমার মানুষজন যখন অনেকজন দেখবা তোমার গা এরকম কাটা দিয়ে উঠে, এরকম অবস্থা হয়, ওটাকে বলা হয় শিহরণ, বুঝছেন?
আচ্ছা, তারপর এখানে যদি আমরা সারসংক্ষেপটা একটু করে বলি, কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় তোমরা একটু যদি ইয়া নিয়ে যাও। আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করো, আমরা সরাসরি এখানে তোমরা এটা এক্সটেনশন নিয়ে নিতে পারো, নিয়ে নাও সবাই। প্রথমে আমরা এটা সারসংক্ষেপে একটু স্ক্রিনশট নিয়ে নিই, কেমন? যারা যারা আছে তারা নিয়ে নাও। এবার আসো আমরা এমসিকিউ সলভ করি, কেমন? নাগরিক কবি কে? তোমরা জানো, এখন বলেছি শামসুর রহমান। 21শে খ্রিস্টাব্দে বাংলায় কিসের প্রতীক? বলতো রক্তের প্রতীক না, বেদনার প্রতীক না, স্বপ্নের প্রতীক না, চেতনার প্রতীক। বীরের মতো রুখে দাঁড়ায়, বিদ্ধ হয়ে ছোটে, মরের ছোটে বর্গী সব দুলোয় খাপায় নিতে। উদ্দীপকের বর্গী ফেব্রুয়ারি 1969, ভালো করে দেখো বর্গী, কেন বর্গী কই? বর্গীরা সব দুলোয় কাদায় ওঠে। তাহলে ভালো করে, বীরের মতো যখন তুমি রুখে দাঁড়াও, বিদ্ধ হয়ে যখন তুমি ছুটবা, মরের মারের ছুটে বর্গী তা সব দুলোয় কাদায় লোটে। উদ্দীপকের বর্গী ফেব্রুয়ারি 1970 কালের সাথে দেখে দাও, শোষক, ঘাতক, মেঘনার মাঝিতে হবে না, সংগ্রামী জনতা হবে না। কারণ সংগ্রামী জনতা হচ্ছে যে বীরের মতো যারা রুখে দাঁড়াচ্ছে, বিজলির মতো যারা ছুটতেছে। মারের ছোট বর্গীরা বলছে, তার মানে বর্গীটা হয়তো শোষক হবে, না হলে কি হবে? ঘাতক হবে। তাহলে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে? ঘাতকদেরকে বোঝানো হচ্ছে। এবার আসো, উদ্দীপক ফেব্রুয়ারি 1970 যে ভাবটি ফুটে উঠেছে, যেটা সেটা হচ্ছে সংগ্রাম ফুটে উঠেছে, মহামারীতে ফুটে ওঠে নাই। তার মানে ভালো কি করে? সংগ্রামে 1 নম্বর আছে, বঞ্চনা 1 নম্বর অ্যান্সার। আচ্ছা, তারপর আছে কিন্তু দেখি। হ্যাঁ, ফেব্রুয়ারি 1969 কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতা মানিক বাগান বলতে মনে হচ্ছে কি বলতো? বলো, কল্যাণের জগৎ। মানুষের বাগানে না, মানবিক জগৎ না, মনোহর বাগানে না, কল্যাণের জগৎ। নিচের উদ্দীপকটি দাও। আমার বাইরে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি? উদ্দীপকের ফেব্রুয়ারি 1969 কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে বলতো? আমার বাইরে রক্তে রাঙানো, মানে স্বাধীনতা সংগ্রাম। ফেব্রুয়ারি 1969 কবিতার কোন দুইটি দফাতে তুলেছে? ফেব্রুয়ারি 1969 কবিতার গণ আন্দোলন, গণ অভ্যুত্থান। এখানে ভালো করে খেয়াল করবে, এখানে ভাষা আন্দোলন না। এমনি যদিও এটা ভাষা আন্দোলনের কবিতা, আমার বাইরে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি, কিন্তু উদ্দীপকটি, মানে যেটা উদ্দীপক ফেব্রুয়ারি 1969 কবিতায় ফুটে উঠেছে গণ অভ্যুত্থান। ফেব্রুয়ারি উদ্দীপক ফেব্রুয়ারি 1969 কবিতা কি শহীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ হয়েছে না? হ্যাঁ হয়েছে। কৃষ্ণ চূড়ার বন্দনা, হ্যাঁ হয়েছে। সংগ্রামী চেতনা, যেখানের মধ্যে সংগ্রামী চেতনা, শহীদের প্রতি শ্রদ্ধা শুরু হয়েছে, আমরা বলিতে পারি কৃষ্ণ চূড়ার বন্দনা 2। এটা হবে তোমার 1 ও 3। এবার আসো, এখানে সেই প্রশ্নটা আসলে আমরা পরে উত্তর দিব। তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? যারা যারা দেখতেছো দেখি একটু কমেন্ট করো সবাই, দেখি কে কে রয়েছে ক্লাসের শেষ পর্যন্ত। গুড। শামসুর রহমান, চেতনা, আবিদ, হাবিদুর রাকিব, এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা বলো? আজকে তোমাদের হয়তো হ্যাঁ হ্যাঁ বাংলা ক্লাসের এটা কি পোস্ট অফিস আপডেট দেওয়া হয় না, সেটা তোমরা হয়তো জানো না, ঠিক আছে? এখন দেখো, এই যে আমরা শামসুর রহমান সম্পর্কে আরেক কিছু জানি। শামসুর রহমান হচ্ছে ডাক নাম হচ্ছে বাচ্চু। শামসুর রহমানকে বলা হয় যে নাগরিক কবি। শামসুর রহমানকে বলা হয় যে সার্বক্ষণিক কবি। ছোটবেলায় শামসুর রহমানের নাটক করেছে, এরকম কিছু আছে বলো? রাকিব বুঝতে পারছে? আচ্ছা, আমরা নেক্সট ক্লাস থেকে বুধবারের ক্লাস হবে, ফ্রি লাইভ ক্লাস ইনশাল্লাহ। তোমরা সবাই ক্লাসে জয়েন থাকবা, আশা রাখবো, সবাইকে জানাই দেবা। এবং ক্লাসটা এভাবে হবে না, আরো দামাকা ভাবে হবে। ফার্স্ট পেপার পড়াবো নাকি সেকেন্ড পেপার পড়াবো, তোমরা আমাদেরকে, আমরা আশা করি, যেহেতু এখানে বেশিরভাগ এসএসসি হচ্ছে 26 মনে হয়। দেখি এখানে এসএসসি 26 কে কে আছে, 25 কে কে আছে, একটু দেখতে চাচ্ছি আমি। কমেন্ট করো তো। হুম, আচ্ছা, ওকে। ঘাতক, ঘাতক 11। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা নেক্সট ক্লাস থেকে দামাকা ক্লাস নিয়ে, এবং তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবা। যেমন আজকে ফেব্রুয়ারি 1969 যে কবিতাটা পড়েছি, বিশেষ করে এটা মোটামুটি সহজ। কারণ আমরা জানি বুদ্ধচন্দ্রের যে কবিতাগুলো রয়েছে সেগুলো তুলনামূলক অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, এই কবিতাগুলো থেকে একটু সহজ, তুলনামূলক অনেকটাই সহজ। কারণ এগুলো পরে বোঝা যায়, সেই জন্য আমি জানি অনেকে হয়তো ক্লাস ক্লাস করে নাই। আচ্ছা, একজনও বলেছে 26, জিন্নারা বলেছে 25, রাকিব বলেছে 25। আচ্ছা, 25 হও কিংবা 26 হও, আমরা তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমরা সেকেন্ড পেপারও পড়বো, ফার্স্ট পেপারও পড়বো, টেনশন করার কোনো দরকার নাই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের প্রাণের পরিচর্যা করো। সবাইকে জানাই দিবা আমাদের এখানে এইচএসসি 25 সালের অ্যাডভান্স বেসে ভর্তি চলতেছে, এবং পাশাপাশি তোমার ওই যে কি ভার্সিটি প্লাস গুচ্ছ এডমিশনের ভর্তি চলতেছে, এখনো ভর্তি চলমান রয়েছে।
যারা তোমাদের বড় ভাই আছে সবাইকে জানিয়ে দিবা। পাশাপাশি অ্যাডভান্স ব্যাচ খুবই চলতেছে, এবং আমাদের পরবর্তীতে আরো পেজ যদি আসে বারানাকা ফেসবুক পেজ থেকে তোমাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, কেমন? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।